যে বৈচিত্র্য হলো আমাদের চারপাশের প্রাকৃতিক জগৎ এবং আমাদের গ্রহে বসবাসকারী গাছপালা, প্রাণী, কীটপতঙ্গ এবং অণুজীবের বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্য। এদের প্রত্যেককে পৃথিবীতে জীবন বজায় রাখতে এবং সমর্থন করার জন্য বাস্তুতন্ত্রে একসাথে বাস করে, কাজ করে এবং ভারসাম্যের মধ্যে বিদ্যমান। যে বৈচিত্র্য আমাদের কাছে সবচেয়ে মূল্যবান, গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি। আমরা এটিকে এমন কিছু হিসেবে ভাবি যা দেখতে সুন্দর এবং সময় কাটাতে উপভোগ করি, তবে এটি আসলে আরো অনেক কিছু। জীব বৈচিত্র্য না থাকলে মানুষের পাশাপাশি প্রাণী জগতের জন্য আমাদের সম্পূর্ণ সমর্থন ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা আমাদের খাদ্য এবং বিশুদ্ধ পানি, পশুদের জন্য এবং বন্যা এবং অন্যান্য চরম আবহাওয়ার প্রভাব রোধ করতে প্রকৃতির উপরেই নির্ভর করে থাকি। আমাদের চারপাশের প্রাকৃতিক বাস্তুতন্ত্র দ্বারা এত কিছু সরবরাহ করা হয় তা পৃথিবীতে জীবনের জন্য সত্যিই অত্যাবশ্যক। আমরা মনে করি আমরা একটু আবর্জনা ফেলতেই পারি বা এক প্রজাতিকে সরিয়ে ফেলতেই পারি এবং এটি সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিভিন্ন গাছপালা এবং প্রাণী অত্যাবশ্যক হবে আন্তঃসংযুক্ত, যা আমরা সবসময় বুঝতে পারি না। জীববৈচিত্র্য সংকট কতটা গুরুতর? যেহেতু জীববৈচিত্র্য আমাদের ভবিষ্যৎ বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর ক্ষতি একটি একেবারে বিশাল সংকট। আমরা গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের উপর অনেক বেশি মনোনিবেশ করেছি এবং যদিও আমরা সকলকে জলবায়ু পরিবর্তনকে সত্যি গুরুত্ব সহকারে নেওয়া দরকার। আমরা যদি জলবায়ু সংকটকে ঠিক করি এবং জীববৈচিত্র্য সংকট না করে, তবে আমাদের সম্ভবত জীববিভাগ ব্যাপক বিলুপ্তি হবে। শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদের ব্যাপক বিলুপ্তি নয়, এর সাথে সাথে মানুষেরও। এটি অবশ্যই একটি ভয়ঙ্কর সম্ভাবনা, তবে আমাদের সত্যি ঐক্য মোকাবেলা করতে হবে। তাদের সামান্য জোড়া সংকট হিসেবে দেখা উচিত। যদি আমরা জীববৈচিত্র্য সংকটের সমাধান না করি, আমরা নিজেদেরকে এমন একটি অবস্থানে রাখছি যেখানে আমরা নিজেদেরকে খাওয়াতে সক্ষম হব না। আমাদের আরো বড় প্রাকৃতিক দুর্যোগ হবে। কোভিড-19 এর মতো রোগের ঝুঁকি রয়েছে। আমরা যত বেশি বন্য অঞ্চল দখল করি, ততই মানুষের কাছে জিনিসগুলো স্থান দিতে হবে। তবে এটি গুরুত্বপূর্ণ যে আমরা ইতিমধ্যে যে পতন দেখতে পাচ্ছি তা আমাদের জীববৈচিত্র্য ক্ষতির প্রধান প্রত্যক্ষ কারণ হলো ভূমি ব্যবহার পরিবর্তন। প্রাথমিকভাবে বড় আকার খাদ্য উৎপাদনের জন্য, যা বিশ্বব্যাপী জীববৈচিত্র্য হ্রাসের আনুমানিক 30% চালিত করে। দ্বিতীয়টি হলো খাদ্য, ওষুধ, কাঠের মতো জিনিসগুলোর জন্য অতিরিক্ত শোষণ, অতিরিক্ত মাছ ধরা, অতিরিক্ত শিকার এবং ফসল কাটা, যা 20% চালায়। জলবায়ু পরিবর্তন হলো জীববৈচিত্র্যের ক্ষতির তৃতীয় সবচেয়ে উল্লেখযোগ্য সরাসরি চালক, যা দূষণের জন্য 14% এর জন্য দায়ী। আক্রমণাত্মক এলিয়েন প্রজাতির সংখ্যা 11%। কিছু মডেল ভবিষ্যদ্বাণী করে যে জলবায়ু পরিবর্তন আগামী দশকগুলোতে জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ হয়ে উঠবে। জীববৈচিত্র্য ক্ষতির সমস্ত প্রধান চালকের প্রভাব ত্বরান্বিত হচ্ছে এবং ফলস্বরূপ জীববৈচিত্র্য হ্রাসের ক্ষতিও বাড়ছে। ক্রমবর্ধমান মানব সংখ্যার কারণে প্রাকৃতিক সম্পদের ক্রমবর্ধমান চাহিদা, আরো দ্রুত মাথাপিছু খরচ বৃদ্ধি এবং ব্যবহারের ধরন পরিবর্তনের অর্থ হলো যে আরো বেশি প্রাকৃতিক আবাসস্থল, কৃষি, খনি, শিল্প, অবকাঠামো এবং নগর এলাকায় ব্যবহার করা হচ্ছে। জীববৈচিত্র্যের ক্ষতির কারণ মানব কার্যকলাপের মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অন্যদিন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট, জীববৈচিত্র্য বিশেষভাবে সমৃদ্ধ এবং ধ্বংস হচ্ছে। ব্যাপক ক্রমবর্ধমান সীমাবদ্ধতার মাধ্যমে আবাসস্থলের ক্ষতি, যেমন শহরের বিস্তৃতির কারণে। দূষণ, যেমন কীটনাশক ব্যবহার এবং সার অত্যধিক ব্যবহারের সাথে যুক্ত, যা 1961 সালের আগের তুলনায় যথাক্রমে 6 এবং 12 গুণ বৃদ্ধি। একটি অনুমান করা হয় যে ঝুঁকির মধ্যে অর্ধেক প্রজাতি কৃষির দ্বারা হুমকির সম্মুখীন। বিশ্বের সবচেয়ে বড় জলাধারগুলোর মধ্যে জলের ব্যবহার, যেখানে বাঁধ এবং সেচ জলের প্রবাহকে হ্রাস করে। শিকার প্রজাতির অত্যধিক শোষণ, যেমন বন্য ক্যাপচার, মৎস্য শিকার, কিন্তু বন্যপ্রাণী বাণিজ্য এবং ভ্রমণের মাধ্যমে আক্রমণাত্মক প্রজাতি, রোগের বিস্তার, জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তনের ফলে প্রজাতির পরিসর, অন্তর্নিহিত জল এবং রাসায়নিক চক্র পরিবর্তন হয়, যা বর্তমান বাস্তুতন্ত্রকে সংজ্ঞায়িত করে।